ভারতের সীমানায় ঢুকে বড় এলাকা দখলে নিল চীন, এমন খবরে তোলপাড় উপমহাদেশীয় অঞ্চল। চীন ভারত কি যুদ্ধের মুখে, সত্য নাকি গুজব? আমেরিকাকে বাদ দিয়ে ইরানের সাথে নিরাপত্তা ও বাণিজ্য চুক্তি চায় সৌদি, কাতার সহ মুসলিম দেশগুলো। আমেরিকার প্রভাব কি শেষ? পরমাণু বোমা হামলার মাঝেও দিনের পর দিন আকাশে ভেসে থাকতে পারবে আকারে ফুটবল মাঠের সমান কি রহস্য লুকিয়ে আছে এই উড়ন্ত দুর্গে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ভারতের সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে বড় এলাকা দখলে নিয়েছে এই অঞ্চলের পরাশক্তি চীন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও আর খবরের শিরোনাম দেখে অনেকের ধারণা সীমান্তে বুঝি বড় কোনো যুদ্ধ লেগে গেল। এই খবরটি নিয়ে বাংলাদেশেও চলছে তুমুল আলোচনা, কিন্তু এমন উত্তেজনার পেছনে আসলে সত্যিটা কি? এটি কি শুধু চীনের চালানো মনস্তাত্ত্বিক চাল, নাকি রয়েছে অন্য কোনো রহস্য? ভারত কি একঘরে হয়ে পড়ছে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারতের সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকে পড়েছে চীন, এমন খবরে হঠাৎ করেই তোলপাড় ওঠে ইন্টারনেটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও আর রুদ্ধশ্বাস সব গুঞ্জন দেখে মনে হতে পারে দুই দেশের সীমান্তে বড় কিছু ঘটে গেছে। বাংলাদেশেও এই নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। ভূরাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন পাকিস্তান যুক্তরাষ্ট্রের মধ্যকার ঘনিষ্ঠতা বৃদ্ধি, ঢাকার সঙ্গে শীতল সম্পর্ক আর চীনের সাথে সীমানা ও প্রভাব বিস্তার নিয়ে রেষারেষি, সব মিলিয়ে আঞ্চলিক রাজনীতিতে অনেকটাই একঘরে হয়ে পড়েছে নয়াদিল্লি। ফলে চীন সত্যিই ভারতে ঢুকে পড়েছে, কিংবা টানটান উত্তেজনার পেছনে আসলে কি চলছে সেটা এখনই বলা কঠিন। ভারতের অভ্যন্তরে জোরপূর্বক অনুপ্রবেশ করেছে চীন, এমন আলাপের সূত্রপাত অরুণাচল প্রদেশের একটি স্থানীয় সংগঠনের দাবি থেকে। তারা বলছে গত কয়েক বছরে সীমান্তে নিজেদের উপস্থিতি আগের চাইতে বাড়িয়েছে চীন। বিতর্কিত সীমানার কয়েকটি স্থানে অবকাঠামো তৈরি করেছে তারা। তবে এমন খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে ভারত। দেশটির সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় সেনাবাহিনী সাফ জানিয়ে দেয়, নতুন করে চীনা বাহিনীর অনুপ্রবেশ বা ক্যাম্প তৈরির খবর পুরোপুরি ভিত্তিহীন। আনুষ্ঠানিকভাবে ভারতের পক্ষ থেকে অস্বীকারের পর প্রশ্ন ওঠে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো তাহলে কিসের? এখানেই লুকিয়ে আছে বড় রহস্য। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন এখন পর্যন্ত কোনো ভিডিওরই সত্যতা মেলেনি। এমনকি মহাকাশ থেকে নেওয়া স্যাটেলাইট ছবিতেও চীনের এমন কোনো নতুন আগ্রাসনের প্রমাণ পাওয়া যায়নি। চীনের সেনারা নতুন করে ভারতের গভীরে প্রবেশ করেছে, আন্তর্জাতিক ওপেন সোর্স গবেষক বা স্যাটেলাইট বিশ্লেষণেও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে কেন ছড়ানো হচ্ছে এসব খবর? বিতর্কিত সীমান্তে সামরিক শক্তি দেখানো চীনের অনেক পুরনো ও পরিচিত কৌশল। এর আগে ডোকলাম বা লাদাখ সংকটের সময়ে চীনা রাষ্ট্রীয় মিডিয়া ও সামাজিক মাধ্যমে বড় আকারে ভিডিও এবং সেনা মহড়ার প্রচারণা চালানো হয়। অনেক বিশ্লেষক এগুলোকে দিল্লির উপর বেইজিংয়ের মানসিক চাপ তৈরির কৌশল হিসেবেই দেখছেন। অবশ্য ভারতীয় সেনাবাহিনীর প্রচার করা তথ্য নিয়েও রয়েছে সন্দেহের অবকাশ। অনেকের ধারণা ভারত সরকার এই পরিস্থিতিকে বড় করে দেখাতে চায় না, আর সে কারণেই প্রকাশ্যে স্বীকার করেনি নয়াদিল্লি। চলমান উত্তেজনা আর ধোঁয়াশার মাঝেও নিশ্চিত বিষয় হল, সীমানা নিয়ে ভারত এবং চীনের বিরোধ বহুদিনের পুরনো। দুই দেশের যৌথ সীমান্ত বিভিন্ন জায়গায় স্পষ্টভাবে নির্ধারিত নয়। অনেক স্থানে ভারত মনে করে এলাকাটি তাদের সীমানায়, আবার চীনও সেই একই এলাকা নিজেদের বলে দাবি করে থাকে। তবে অতীত ইতিহাসের ভিত্তিতে বর্তমান ভিডিওগুলোকে বেইজিংয়ের পরিকল্পিত মাইন্ড গেম বা মনস্তাত্ত্বিক যুদ্ধ বলার মতো প্রমাণ এখনও সামনে আসেনি। আর তাই ভারতের ভেতরে ঢুকে বড় এলাকা দখল করেছে চীন, এমন চটকদার দাবিকে অতিরঞ্জিত মনে করছেন বিশ্লেষকেরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে বারবার নিষেধ সত্ত্বেও সীমান্ত দিয়ে মানুষকে জোর করে বাংলাদেশে পুশিনের ঘটনায় ভারত বাংলাদেশ টানাপোড়েন ক্রমশই বাড়ছে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাতের আধারে নিয়মিত প্রত্যাবাসন প্রক্রিয়া এড়িয়ে সীমান্ত দিয়ে বহু মানুষকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। হিজল জুবারের ডেস্ক রিপোর্ট। সীমান্ত দিয়ে মানুষকে জোরপূর্বক বাংলাদেশে পুশ ইনের ঘটনায় ঢাকা ও দিল্লির সম্পর্কে টানাপোড়েন ক্রমশ বাড়ছে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিয়মিত প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ না করে রাতের অন্ধকারে বহু মানুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এই ঘটনাকে অমানবিক ও আন্তর্জাতিক
সীমান্ত ব্যবস্থাপনা নীতির পরিপন্থী বলে অভিযোগ তুলছে। প্রতিবেদন অনুযায়ী সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির সদস্যরা মেগাফোনে বিএসএফকে সতর্ক করে বলছেন কোনো ব্যক্তিকে জোর করে বাংলাদেশে পাঠানো যাবে না। তবে বিজিবির কর্মকর্তাদের অভিযোগ, রাত নামার পর স্পটলাইট বন্ধ করে সীমান্তের ফটক খুলে নারী, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়া হচ্ছে। ফলে অনেকেই দুই দেশের সীমান্তের মাঝামাঝি এলাকায় আটকা পড়ে মানবিক সংকটে ভুগছেন। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী সাফল্যের পর এই ধরনের পুশ ইন বা সীমান্তে ঠেলে দেওয়ার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বিএসএফ সীমান্তের গেট খুলে অন্ধকারের মধ্যে মানুষকে বাংলাদেশ অভিমুখে ঠেলে দেয়। এতে নারী ও শিশুসহ নিরীহ মানুষ সীমান্ত এলাকায় অসহায় অবস্থায় পড়ে এবং পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। পুশ ইনের এসব ঘটনা কেবল বাংলাদেশ ভারত সম্পর্কেই চাপ সৃষ্টি করছে না, একই সঙ্গে ভারতে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়েও নতুন বিতর্ক তৈরি করছে। পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যার প্রায় 30% মুসলমান। দীর্ঘদিন ধরেই বিজেপি এই মুসলিমদের অনেককে বাংলাদেশি অনুপ্রবেশকারী দাবি করে সেটিকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করে আসছে। এর আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের উইপোকা বলেও মন্তব্য করেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপ্রধান মীনাক্ষী গাঙ্গুলি অভিযোগ করেছেন, এই পুশ ইনের ঘটনায় মূলত মুসলিম পরিবারগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মতে, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া মানুষকে সীমান্তে বা অন্য দেশে ঠেলে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। তিনি ভারত সরকারের প্রতি অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধ, নাগরিকত্ব যাচাইয়ে বাংলাদেশের সঙ্গে সমন্বয় এবং মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ভারতীয় কর্তৃপক্ষের দাবি, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতির আওতায় অবৈধ অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, দায়িত্ব নেওয়ার পর প্রায় 10,000 বাংলাদেশি অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে এবং আরও প্রায় 1,800 জনকে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। আসামে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও একই ধরনের পুশ ইন কার্যক্রমের হুমকি দিয়ে চলেছেন। বাংলাদেশ সরকার এসব পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করছে। তারা বলছে, বাংলাদেশ ইতোমধ্যেই মিয়ানমার থেকে পালিয়ে আসা 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তাই যথাযথ যাচাই বাছাই ছাড়া নতুন করে হাজারো মানুষকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো বাংলাদেশের পক্ষে গ্রহণযোগ্য নয়। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং ড্রোন ব্যবহার বাড়ানো হয়েছে। তবে সীমান্তে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে এবং বিষয়টিকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এবার আমেরিকাকে বাদ দিয়ে নিজেদের নিরাপত্তা ও বাণিজ্য ইস্যুতে মধ্যপ্রাচ্যের নয়া পরাশক্তি ইরানের সাথে চুক্তি করার পরিকল্পনা করছে সৌদি আরব, কাতার, কুয়েত, ইরাক সহ উপসাগরীয় দেশগুলো। সাম্প্রতিক আমেরিকা ইরান যুদ্ধে খামেনির দেশের দফায় দফায় হামলায় বিশাল ক্ষতির মুখে এখন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। তাই আমেরিকার উপর আস্থা হারিয়ে এখন ইরানের দিকে ঝুঁকছে তারা। স্বার্থ রক্ষায় আমেরিকা থেকে মুখ ফিরিয়ে এখনও ইরানের সাথে সুসম্পর্ক মুসলিম দেশগুলোর। ইরান কি দেবে তাদের নিরাপত্তা? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। এবার আমেরিকাকে বাদ দিয়ে নিজেদের নিরাপত্তা আর বাণিজ্য ইস্যুতে ইরানের ওপর নির্ভর করার পরিকল্পনা করছে সৌদি আরব, কাতার, কুয়েত, ইরাক সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। আমেরিকাকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে চুক্তির পরিকল্পনা করছে তারা। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের বিশ্লেষণে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। হঠাৎ কেন নিরাপত্তা নিশ্চিতের জন্য বিশ্বমোড়ল আমেরিকার ওপর আর নির্ভর করতে পারছে না সৌদি, কাতার সহ উপসাগরীয় দেশগুলো? কেন তারা মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি থেকে? বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক আমেরিকা ইরান যুদ্ধের সময়ে খামেনির দেশের দফায় দফায় হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। সে সময় ইরানের হামলা থেকে তাদের বাঁচাতে পারেনি চরম ক্ষমতাধর দেশ, তাদের মিত্র আমেরিকা।
তাদের রক্ষা করবে তো দূরে থাক, উল্টো এখন মধ্যপ্রাচ্য থেকে এক প্রকার সরে যেতে বাধ্য হচ্ছে আমেরিকা। ইরানের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক সেনাঘাঁটি বন্ধ করে দিতে হচ্ছে আমেরিকাকে। এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা আর বাণিজ্য সুবিধার জন্য মধ্যপ্রাচ্যের নয়া পরাশক্তি ইরানের উপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় নেই সৌদি, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কাছে। আর তাই তো নিজেদের সুরক্ষার বিনিময়ে উপসাগরীয় দেশগুলো ইরানকে বড় ধরনের আর্থিক ও বিনিয়োগ সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে। বিনিময়ে তারা ইরানের পরমাণু কর্মসূচি সীমিত রাখা ও হিজবুল্লাহ, হুথি এবং হামাসের মতো আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ কমানোর দাবি জানিয়েছে। একই সাথে এসব গোষ্ঠীর হামলা থেকে বাঁচতে রীতিমতো ইরানের কাছে হাত পেতেছে তারা। এছাড়া ইরানের দখলে থাকা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল সচল রাখতে তেহরানের কাছে নিরাপত্তা চেয়েছে তারা। উপসাগরীয় দেশগুলোর এ তৎপরতায় প্রথম আলোচনা হয় ইরান ও ওমানের মধ্যে, তারপর ওমান আর কাতার, এরপর ইরান ও সৌদি আরব এবং সবশেষ কাতার ও সৌদি আরব। সবগুলো আলোচনার উদ্দেশ্য যুদ্ধ শেষে ইরানের সাথে সম্পর্ক কেমন হবে তা চূড়ান্ত করা। তেহরান ওয়াশিংটন সংঘাতে নিরাপত্তা খাতে বিশাল ক্ষতির মধ্যে পড়েছে উপসাগরীয় দেশগুলো, নিয়ন্ত্রণ হারিয়েছে হরমুজ প্রণালীর। এমনকি ভবিষ্যতে তেল রপ্তানিতে নৌপথটির ব্যবহারে ইরানের একক নিয়ন্ত্রণের ঘোষণার পর দেশগুলো আরও নড়েচড়ে বসে। তাই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক এবং নিরাপত্তা নিশ্চিতের বিনিময়ে ইরানকে বড় অঙ্কের অর্থ দিতে রাজি দেশগুলো। এ নিয়ে আলোচনার পাশাপাশি চলছে চুক্তির প্রস্তুতিও। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যপ্রাচ্য সফরে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতি দেন। তবে তাতে আস্থা পাচ্ছে না সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ অন্য দেশগুলো, কেননা এখনও হরমুজ স্বাভাবিক না হওয়ায় তারা অর্থনৈতিক লোকসানের মধ্যে আছে। টেলিগ্রাফে বিশ্লেষণ বলছে, ইরান বুঝতে পেরেছে পারমাণবিক অস্ত্রের চেয়ে শক্তিশালী হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, তাই কোনোভাবেই এর নিয়ন্ত্রণ হারাতে নারাজ ইরান। এই অস্ত্র দিয়েই যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে চায় খামেনির দেশ। এছাড়া হরমুজের সার্ভিস ফি আদায়ের জন্য একটি সম্ভাব্য স্কিম নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান, শুরু হয়েছে কাজও। হরমুজ প্রণালী আমেরিকার খেলার জায়গা নয় বলে সতর্ক করেছে ইরান। জবাবে সুর নরম করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কাতারে তেহরান ওয়াশিংটন আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। মধ্যস্থতাকারী কাতারও উভয় পক্ষের বুধবারের পরোক্ষ আলোচনাকে ইতিবাচক উন্নতি হিসেবে দেখছে। আপাতত শেষ হয়েছে সেই আলোচনা। আগামী 9 জুলাই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান শেষ হওয়ার পর নতুন করে বৈঠকের দিনক্ষণ জানানো হবে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এদিকে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্ররা কোনো হামলা বা বানচালের চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। রাশিয়াকে সামরিক সহায়তা দিতে এবার সরাসরি মাঠে নেমেছে চীন। গোপন রুশ নথিপত্রের ভিত্তিতে এমনটাই দাবি করছে সংবাদ মাধ্যম রয়টার্স। 2025 সালের আগস্ট ও নভেম্বর মাসে চীনের সামরিক স্থাপনায় এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যে প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রাশিয়া ও চীনের অন্তত 4 জন জেনারেল। বিস্তারিত মিরফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ইউক্রেন যুদ্ধের দামামা চলছে দীর্ঘ সময় ধরে। এই অস্থির সময়ে বিশ্ব রাজনীতিতে চীন ও রাশিয়ার বন্ধুত্ব এখন স্পষ্ট। এর মধ্যেই প্রকাশ্যে এসেছে এক বিস্ফোরক তথ্য। রাশিয়াকে সামরিক সহায়তা দিতে এবার সরাসরি মাঠে নেমেছে চীন। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের হাতে আসা গোপন রুশ নথিপত্রে দাবি করা হয়েছে, রাশিয়ার সেনাদের গোপনে অত্যাধুনিক যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে বেইজিং। আর এই প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রাশিয়া ও চীনের অন্তত 4 জন জেনারেল। 1 জুলাই প্রকাশিত রয়টার্সের এই প্রতিবেদন অনুযায়ী 2025 সালের আগস্ট ও নভেম্বর মাসে চীনের সামরিক স্থাপনায় এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই ভেলোসোভের অনুমোদনে রুশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল চীনের পিপলস লিবারেশন আর্মির ঘাঁটিতে যায়। 3 সপ্তাহ ব্যাপী এই প্রশিক্ষণের মূল কেন্দ্রবিন্দু ছিল তেজস্ক্রিয়, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা ব্যবস্থা। এছাড়া পারমাণবিক চুল্লির মডেল পর্যবেক্ষণ এবং দূষিত পরিবেশে বিশেষ মহড়াতেও অংশ নেন রুশ সেনারা। রয়টার্সের দাবি, এই পুরো কার্যক্রমের একটি আনুষ্ঠানিক ভিত্তি তৈরি হয়েছিল গত বছরের জুলাইয়ে স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে। এতে রাশিয়ার মেজর জেনারেল রুস্তাম খুসাইনভ এবং চীনের সিনিয়র কর্নেল সান দায়ুন স্বাক্ষর করেন। প্রশিক্ষণে অংশ নেওয়া প্রায় 200 রুশ সেনার তথ্য সংবলিত নথিপত্র ফাঁস হয়েছে, যার মধ্যে কয়েকজনকে পরবর্তীতে সরাসরি ইউক্রেন যুদ্ধেও দেখা গেছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের তীর সরাসরি বেইজিংয়ের দিকে থাকলেও চীন বরাবরই এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেন ইস্যুতে তাদের অবস্থান নিরপেক্ষ এবং তারা কোনো ধরনের সামরিক সহায়তা দিচ্ছে না। অন্যদিকে রাশিয়া বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে, যদি সত্যি চীন রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়ে থাকে তবে তা ইউক্রেন যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। এতদিন পর্যন্ত চীনকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রশ্নে কিছুটা কৌশলী এবং নিরপেক্ষ অবস্থানে দেখা গেলেও এই ধরনের সামরিক সহযোগিতা পশ্চিমা বিশ্বের সঙ্গে চীনের সম্পর্কের নতুন করে অবনতি ঘটাবে। একই সঙ্গে এটি ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। 2022 সালে ইউক্রেনে আগ্রাসনের পর থেকে ইউরোপীয় দেশগুলো রাশিয়াকে নিজেদের প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে। একই সময়ে মস্কো ও ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার চীনের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার বিষয়টি তারা সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। ফলে এই প্রশিক্ষণের প্রতিক্রিয়ায় 27 সদস্যের ইউরোপীয় জোট কোনো পদক্ষেপ নেয় কিনা সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। উড়ন্ত হোয়াইট হাউস, ডুমসডে বাংকার বা উড়ন্ত দুর্গ, ভিন্ন ভিন্ন নামে ডাকা বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ান এই প্রথম দিগন্তে পা মেলেছে মূল বাহক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। সরকারি বিধির তোয়াক্কা না করে কাতারের রাজকীয় এই উপহার নেয়ার পর থেকেই আলোচনায় আছে বিমানটি। দৈর্ঘ্যে একটি ফুটবল মাঠের সমান 250 ফুট লম্বা বিমানটির ভেতরে রাজকীয় সাজসজ্জার কারণে উড়ন্ত প্রাসাদ বললেও ডাকছেন অনেকে। পারমাণবিক বোমা হামলার মধ্যেও দিনের পর দিন আকাশে ভাসার ক্ষমতা ছাড়াও আর কোন সুবিধা রয়েছে এবং একে করেছে অনন্য? কেন এই বিমানের রহস্যভেদে আগ্রহের কমতি নেই? মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষা আর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কারিগরি সংস্কারের পর অন্তহীন আকাশে পাখা মেলল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ান। মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে নর্থ ডাকোটায় উড়াল দেয়া ফ্লাইটে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের আমিরের কাছ থেকে বিমানটি উপহার নেয়ার আগে পরে এ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন তো বটেই, নেট দুনিয়া ছিল তোলপাড় দশা। এই বিমান নিয়ে কেন এত আলোচনা? অন্যান্য বিমান থেকে আলাদা কেন এয়ারফোর্স ওয়ান? কাতার এই বিমানের পেছনে সর্বোচ্চ খরচ করেছে। যুক্তরাষ্ট্র এমন একটি উড়োজাহাজ বানাতে পারত না, কারণ এজন্য যে পরিমাণ অর্থ খরচ করতে হতো তাতে আমরা রাজি হতাম না। আকাশের রঙের সঙ্গে মিল রেখে এয়ারফোর্স ওয়ানের মূল কাঠামোর রং হালকা নীল রাখার প্রচলন থাকলেও প্রথা ভেঙে ট্রাম্পের ইচ্ছায় বিমানটির গায়ে চড়েছে গাঢ় নীল, লাল ও সোনালী রঙের ছোঁয়া। যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনে সরকারি কর্মকর্তাদের জন্য ভিনদেশ থেকে $500 বেশি মূল্যের উপহার নেওয়া নিষিদ্ধ। এই বিধিনিষেধ আর কংগ্রেসের অনুমোদনের তোয়াক্কা না করে $40 কোটি প্রকাণ্ড বিমান উপহার নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর যৌক্তিক আইনি ব্যাখ্যা চেয়ে একে দুর্নীতির সংজ্ঞা বলেও সমালোচনা করেন ডেমোক্র্যাটরা। ক্ষমতার মেয়াদ শেষে বিমানটি ব্যক্তিগত ব্যবহার্য উপকরণের সংগ্রহশালায় দান করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। শুরুতে বিলাসবহুল ভিভিআইপি শ্রেণীর বোয়িং 747-8i মডেলের বিমানটি কাতারের রাজ পরিবারের জন্য তৈরি করায় কারুকাজ আর বিলাসদ্রব্যের কমতি নেই। তাই অতি উন্নত মানের যাত্রী সুবিধা, রাজকীয় আভিজাত্য আর আয়েশের সব ব্যবস্থা আছে এতে। বিমানটি যুক্তরাষ্ট্র হাতে পাওয়ার পর বিভিন্ন সংস্থার নিরাপত্তা বিশেষজ্ঞরা সূক্ষ্মভাবে পরীক্ষা করে এর সম্ভাব্য প্রযুক্তিগত ঝুঁকি শনাক্ত ও নিষ্ক্রিয় করেছে। এরপর এতে যুক্ত হয়েছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ সহ অত্যাধুনিক প্রযুক্তিগত সুবিধা। এটি এয়ারফোর্স ওয়ানের বহরে থাকা আগের বিমানগুলোর মতোই উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশে সুরক্ষিত থাকবে। এতটাই সুরক্ষিত যে পারমাণবিক বোমা বিস্ফোরণে ধ্বংসের তাণ্ডবলীলার মধ্যেও উঠতে পারবে বিশেষ এই বিমান। এ ধরনের বিস্ফোরণে সৃষ্ট বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গও প্রভাব ফেলবে না এর অবাধ উড্ডয়নে, যা শুধু সম্ভব হয়েছে বিমানটির নাক থেকে লেজ পর্যন্ত ছড়ানো উচ্চ তাপ ও চাপ সহনীয় তারের কারণে, যা জোড়া দিলে দৈর্ঘ্যে হবে প্রায় 300 মাইল। বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়লে 400 টন ওজনের এই বিমানটি ভূপৃষ্ঠ থেকে 40,000 ফুট উঁচু দিয়ে উঠতে পারবে। 30,000 ফুট উপরে 500 মাইল গতিতে উড়ন্ত অবস্থায় নিতে পারবে জ্বালানি। আছে প্রেসিডেন্টের গ্রুপের রক্তের সংরক্ষণাগার, জরুরি ঔষধ আর ছোটখাটো
অস্ত্রোপচারের সুবিধা। এখানেই শেষ নয়, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী DERCM প্রযুক্তি একে করেছে অজেয়। তাই মহাপ্রলয় থেকে মার্কিন প্রেসিডেন্টের এই রক্ষা কবচকে বলা হয়ে থাকে ডুমসডে বাংকার বা উড়ন্ত হোয়াইট হাউস। ট্রাম্প ক্ষমতায় এসেই পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যবহৃত প্রায় ৩৬ বছরের পুরনো এয়ারফোর্স ওয়ান বাতিলের উদ্যোগ নেন। ২০১৮ সালে বোয়িংয়ের সাথে চুক্তি হলেও বিমানটি নির্মাণের খরচ কয়েক দফায় বাড়ানোর প্রস্তাব আর বাজেট নিয়ে টানাটানিতে এটি হস্তান্তরের সময় বর্তমানে ২০২৮ সালে গিয়ে ঠেকে। এর মধ্যেই ২০২৫ সালের মে মাসে কাতারের রাজপরিবার থেকে বিলাসবহুল বিমানের উপহার ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের সুবর্ণ সুযোগ উন্মুক্ত করে দেয়। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২,২৯৫ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১১,২০০। দেখা দিয়েছে মর্গের সংকট। জরুরি ভিত্তিতে ১০,০০০ মরদেহ সংরক্ষণের ব্যাগ পাঠাচ্ছে জাতিসংঘ। ভূমিকম্পে আক্রান্ত লা গুয়াইরা সহ আশেপাশের এলাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আক্রান্ত অঞ্চলের মর্গ এবং ফরেনসিক ল্যাবগুলো ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। স্থানীয় কফিন প্রস্তুতকারক ও স্বেচ্ছাসেবীরা দিনরাত কাজ করে কফিন তৈরি করছেন, যার ফলে স্থানীয় বন্দর ও অস্থায়ী ক্যাম্পগুলোতে শত শত কফিনের স্তূপ জমতে দেখা গেছে। নিখোঁজ স্বজনদের খোঁজে সেখানে ভিড় করছেন শত শত মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ৩০টি দেশের ৪,০০০-এরও বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী ভেনেজুয়েলার স্থানীয় জরুরি বিভাগের সাথে যোগ দিয়েছেন। যদিও জীবিত উদ্ধারের ৭২ ঘন্টার গুরুত্বপূর্ণ সময় পার হয়ে গেছে, তবুও অলৌকিকভাবে ধ্বংসস্তূপের নিচ থেকে বেশ কয়েকজন শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকর্মীরা। ভূমিকম্পে প্রায় ৫৮,০০০-এরও বেশি ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় গৃহহীন হয়ে পড়েছেন লাখো মানুষ। ইউরোপ শুনলেই মনে হয় তীব্র শীত, কোথাও বরফ, কোথাও তুষারপাত, কিন্তু প্রচণ্ড গরম আর তীব্র তাপদাহে গলে যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশের সড়কের পিচ, ফেটে যাচ্ছে মহাসড়ক, বেঁকে যাচ্ছে রেল লাইন। তাহলে কিছুটা অবিশ্বাস্য মনে হবে, কিন্তু এবার ইউরোপে গরম পড়েছে এমনটাই। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে ইউরোপবাসী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রচণ্ড গরমে ইউরোপে অস্বাভাবিক হারে বেড়েছে মৃত্যুর সংখ্যা। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। একসময় যে ইউরোপ তীব্র শীতের জন্য পরিচিত ছিল, সেই মহাদেশই এখন লড়ছে ভয়াবহ তাপদাহের সঙ্গে। ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, পোল্যান্ড, হাঙ্গেরি সহ বিভিন্ন দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি ছুঁয়েছে। কোথাও কোথাও জুন মাসেই সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী এই তাপপ্রবাহ মানব স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো এবং অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে প্রচণ্ড গরমে ইউরোপে মারা গেছে ১,৩০০ জনেরও বেশি। গত কয়েক সপ্তাহে জার্মানিতে রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪২ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড। অতিরিক্ত গরমে জার্মানির বিভিন্ন মহাসড়কে কংক্রিটের স্ল্যাব প্রসারিত হয়ে ফেটে যাচ্ছে, কোথাও আবার পিচ নরম হয়ে রাস্তা দেবে যাচ্ছে। এমনই নাজুক অবস্থা যে কোনো কোনো সড়কে বন্ধ করে দেওয়া হয়েছে যানবাহন চলাচল। শুধু সড়ক নয়, বিপর্যস্ত রেল যোগাযোগও। প্রচণ্ড তাপে ইস্পাতের রেল লাইন প্রসারিত হয়ে বেঁকে যাচ্ছে, এর ফলে ট্রেনের গতি কমিয়ে দেওয়া হচ্ছে। অনেক রুটে বিলম্ব কিংবা সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা হচ্ছে। ওভারহেড বিদ্যুৎ লাইন ও সিগন্যালিং ব্যবস্থাতেও দেখা দিচ্ছে সমস্যা। জলবায়ু পরিবর্তনের ফলে দাবদাহে কমতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন নদীর পানি। ইটালির পো নদীতে পানির প্রবাহ কমে দেখা দিয়েছে শুষ্কতা। নদীতে ঢুকতে শুরু করেছে সমুদ্রের পানি, ফলে মিঠা পানির অভাবে ক্ষতির মুখে পড়ছে কৃষিখাত। অসহনীয় এই তাপপ্রবাহ সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেলেছে শিশু, বয়স্ক এবং অসুস্থ মানুষকে। হাসপাতালগুলোতে বাড়ছে হিটস্ট্রোক ও পানিশূন্যতায় আক্রান্ত রোগীর সংখ্যা। প্রচণ্ড তাপমাত্রায় সাধারণ মানুষকে স্বস্তি দিতে চালু করা হয়েছে কুলিং সেন্টার। রাস্তায় পুলিশ ও দমকল বাহিনীর ওয়াটার গান দিয়ে মানুষের শরীরে ছিটানো হচ্ছে ঠান্ডা পানি। বেশিরভাগ মানুষ প্রয়োজনীয় কাজ ছাড়া বের হচ্ছেন না রাস্তায়, অবস্থান করছেন পানির ফোয়ারা ও গাছের ছায়ায়। তীব্র গরম থেকে বাঁচতে চাপ বেড়েছে শহরের কাছের জলাধারে ও সমুদ্র সৈকতগুলোতে।
আবহাওয়াবিদদের মতে ওমেগা ব্লক নামে পরিচিত একটি স্থির উচ্চচাপ বলয় দীর্ঘ সময় ধরে গরম বাতাসকে বায়ুমণ্ডলে আটকে রাখায় এই তাপপ্রবাহ আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হয়েছে। এই অতিরিক্ত গরম ধীরে ধীরে পশ্চিমের দেশগুলোর দিকে অগ্রসর হচ্ছে। ইউরোপের তাপদাহ পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রেও। দেশটির বিভিন্ন অঞ্চলে আগামী 4 জুলাই থেকে তীব্র দাবদাহের আগাম সতর্কতা জারি করা হয়েছে। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।